কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত, ৫ জেলায় প্রাণ গেল ১১ জনের, আহত ৫। হাওড়ে ধান কাটতে গিয়ে বেশিরভাগের মৃত্যু, পরিবারের শোকের মাতম। নিয়ন্ত্রণে আসছে না হাম, আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ৯৫০। রোগীর চাপে হাসপাতালের শয্যা সংকট, জীবন রক্ষায় শিশুদের টিকা দেওয়ার তাগিদ চিকিৎসকের। পাম্পে পাম্পে কমছে না ভোগান্তি, সাগর থেকে পাইপলাইনে তেল এনে সরবরাহ করা হবে সারা দেশে, জানালেন প্রতিমন্ত্রী। ৬ মাসের মধ্যে মহেশখালীতে কার্যক্রম শুরুর চিন্তা। ৬টি জুয়েলার্স সহ ৮ দোকানে দুর্ধর্ষ ডাকাতি, মাদারীপুর সদরে সিন্দুক সহ কয়েক কোটি টাকার স্বর্ণ লুট, বাধা দেয় পিটিয়ে আহত করা হয় একজনকে, তদন্তে পুলিশ। এবং রানওয়েতে ডানা মেলে না উড়োজাহাজ, ৩ দশক ধরে বন্ধ কুমিল্লা বিমানবন্দর। শুধু সিগন্যাল সেবা দিয়ে বছরে বিপুল বৈদেশিক মুদ্রা আয়, দ্রুত চালু করার দাবি। বাংলার সময় সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত, দেশের ৫ জেলায় প্রাণ গেল ১১ জনের, আহত হয়েছেন ৫ জন। হাওড়ে ধান কাটতে গিয়ে বেশিরভাগের মৃত্যু হয়েছে, পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বাভাবিক পরিবেশ হঠাৎ অশান্ত, কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে লণ্ডভণ্ড বাড়িঘর। শনিবার বিকেলে সুনামগঞ্জের হাওরে ধান কাটছিলেন কৃষকরা। এ সময় হঠাৎ ঝড়ের সঙ্গে তুমুল বৃষ্টিপাত ও বজ্রপাত হয়। এতে তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশার ৪ কৃষক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। একই সময় দিরাই উপজেলায় বজ্রপাতে এক শিক্ষার্থী মারা যান। এছাড়া বজ্রপাতে রংপুরে ২, ময়মনসিংহে ২, কিশোরগঞ্জে ১ এবং নেত্রকোনায় একজনের মৃত্যু হয়। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এই মুহূর্তে সুনামগঞ্জে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র, সরাসরি যাচ্ছে তার কাছে। আমি আছি সুনামগঞ্জের দেখার হাওড়ের এলাকায়। এই দেখার হাওড়েই আপনি দেখতে পাচ্ছেন যে সুনামগঞ্জের দেখার হাওড়ে এখন কোনো ধরনের ধান কাটার শ্রমিক নেই। যদি আজকে একটি দুঃসংবাদের কথা দিয়ে শুরু করি, কারণ বিগত 15 এপ্রিল সুনামগঞ্জে প্রথম বজ্রপাতে একজন কৃষক মারা যান এবং আজকে বজ্রপাতে ৫ জন কৃষক, অর্থাৎ তারা একজন ছাত্র সহ মোট ৫ জন কৃষক মারা যান। তারা প্রত্যেকেই হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে নিহত হয়েছেন। এই সুনামগঞ্জে বজ্রপাতে মৃত্যুর ঘটনাটা এটি প্রথম নয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সুবিশাল হাওরের ধান কাটার জন্য কিন্তু প্রচুর পরিমাণ শ্রমিক প্রয়োজন হয় এবং ধান কাটার শ্রমিক হিসেবেই তারা হাওরে যান। কখনো কৃষকরা নিজেরাও গিয়ে ধান কাটেন, কিন্তু এই বজ্রপাতের কারণে একটা আতঙ্ক তৈরি হয়েছে হাওর অঞ্চলে। অর্থাৎ আজকে সকালের দিকে বজ্রপাতের আবহাওয়াটা খুব গুমট ছিল, কিন্তু তার পরপরই শুরু হয়, অর্থাৎ বেলা দুপুর 1টা বা 2টার দিকে শুরু হয় প্রচণ্ড কালবৈশাখী ঝড় এবং মুহুর্মুহু বজ্রপাত। এবং এই বজ্রপাতের ফলে এই সুনামগঞ্জের জামালগঞ্জ, দিরাই, তাহিরপুর সহ এই 4টি উপজেলায় 5 জন কৃষক মারা যান। তারা ধান কাটার সময় যখন খেতে ধান কাটছিলেন তখন তারা আকস্মিক বজ্রপাতে মারা যান। তারা যেটা জানিয়েছেন যে সুনামগঞ্জের কৃষি আবহাওয়ার কোনো তথ্য তারা কখনো পান নাই, সেজন্য তারা এই বজ্রপাতে এভাবে প্রতি বছর ধান কাটার মৌসুমে মারা যান। তো এই ছিল সুনামগঞ্জের দেখার হাওর থেকে বজ্রপাতে মৃত্যুর সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জে। নিয়ন্ত্রণে আসছে না হাম, 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও 4 শিশুর, শনাক্ত 950। রোগীর চাপ বাড়ায় হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট, জীবন রক্ষায় শিশুদের টিকা দেওয়ার তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। দিন দিন বাড়ছে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় শেরেবাংলা মেডিকেলে নতুন করে ভর্তি হয়েছেন 42 জন, হাসপাতাল ছেড়েছে মাত্র 2 জন। বর্তমানে ভর্তি রয়েছে 149 জন। এছাড়া এই রোগের উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে 1835 জন। এদের মধ্যে হাম শনাক্ত হয়েছে 84 জন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 16 জন শিশু ভাইরাসজনিত রোগ হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে 63 জন শিশু চিকিৎসাধীন রয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন হাম উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হচ্ছে। স্থানীয়দের পাশাপাশি পার্শ্ববর্তী চাঁদপুর ও নোয়াখালী থেকেও আসছেন রোগীরা। রোগীর চাপ বাড়তে থাকায় হাসপাতালের বিশেষায়িত শিশু ওয়ার্ডে দেখা দিয়েছে শয্যা সংকট।
লক্ষ্মীপুরে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। আক্রান্তদের বেশিরভাগই শিশু। গত 15 দিনে জেলায় 184 জন রোগী হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর বর্তমানে সদর হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি আছেন 32 জন। মুখে গা হয়েছে, শরীরে বিসির মতো উঠছে, এই জন্য বাবুকে নিয়ে আসছি। এখানে আসার পরে ওনারা বলছে এটা নাকি হাম। আশেপাশে দেখে কিরকম আছে, বাচ্চা ঠান্ডা কিরকম আছে, কাশ কিরকম আছে, বাচ্চার শরীর কিরকম আছে, আয় দেখে। এর অ্যাক্সিডেন্টের মধ্যে একজনের একবার একখানে নেয়, আবার ওই কেবিনে নেয়, এটার নামাই ওই শিশু ওয়ার্ডের তো না নেয়, ডায়রিয়া রুগী এনে এখানে বড়ে। এখানে তো হামের হামের এর মধ্যে আনে ডায়রিয়া রুগী তো বরণের ইয়ে নাই, আনি ও বাচ্চাদের ক্ষতি করে দেয়। রোগীরাও অনেক সমস্যায় পড়ে যাচ্ছে, আমরাও সেবা দিতে হিমশিম খাচ্ছি। তারপরেও আমরা চেষ্টা করছি রোগীদেরকে এক্সট্রা কেয়ার দেওয়ার জন্য। একই অবস্থা ব্রাহ্মণবাড়িয়ায়। গত 24 ঘন্টায় সদর হাসপাতালে হাম উপসর্গ নিয়ে 21 জন ভর্তি হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় 5,48,000 হামের টিকা প্রস্তুত রাখা হয়েছে। এখন পর্যন্ত 71,000 শিশুকে দেয়া হয়েছে এ টিকা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। রংপুর মেডিকেলে হামের উপসর্গ নিয়ে পর্যন্ত 80 জন শিশু ভর্তি হয়েছে। এদের মধ্যে 57 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রেদওয়ান হিমেল। সারা দেশের মতো উত্তরের জেলা রংপুরেও কিন্তু হামের উপসর্গ নিয়ে শিশুরা হাসপাতালে ভর্তি হয়েছেন। আমি আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা করে যারা শিশু রয়েছেন তাদেরকে আলাদা আইসোলেশন ইউনিট করে কিন্তু তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি, গত 24 ঘন্টায় কিন্তু লালমনিরহাট থেকে আসা একজন শিশু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি হামের উপসর্গ নেওয়ার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন, এমন তথ্য কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। এছাড়াও এখন পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে শিশু ওয়ার্ড এবং আলাদা আইসোলেশন যে দুটি ওয়ার্ড রয়েছে সেখানে 80 জন শিশু কিন্তু চিকিৎসা নিয়েছেন। এখন পর্যন্ত কিন্তু 57 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, এমন তথ্য জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এখন পর্যন্ত 22 জন শিশু কিন্তু হাসপাতালে হামের উপসর্গ নিয়ে তাদের আসলে ট্রিটমেন্ট চলছে। এছাড়া আমাদেরকে জেলা সিভিল সার্জন যেমনটি আমাদেরকে জানিয়েছেন, যেগুলো রংপুরের বাইরের উপজেলা রয়েছে সেই উপজেলাগুলোতে গিয়ে কাউন্সেলিং করে আসলে হামের উপসর্গ যদি থাকে তাদেরকে আসলে তাদের পরিবারদেরকে সতর্ক করা হচ্ছে এবং সেক্ষেত্রে যাদের টিকা দেওয়া হয়নি তাদেরকে টিকা দেওয়ারও কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত যদি বলি, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগীরা তাদের শিশুদেরকে নিয়ে আসছেন, তারা কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং তাদেরকে পর্যাপ্তভাবে হাসপাতালের পক্ষ থেকে আলাদা ইউনিট করে কিন্তু তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আমরা পরিবারের স্বজনদের সঙ্গে কথা বলেছি, তারা যখনই কিন্তু বাচ্চাদের এরকম হামের উপসর্গ টের পাচ্ছেন তারা স্থানীয় হাসপাতালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যাচ্ছেন। এছাড়াও কারো যদি গুরুতর অবস্থা হয় সেক্ষেত্রে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তারা অতি দ্রুত কিন্তু তারা নিয়ে আসছেন, সেখানে এসে কিন্তু তারা ট্রিটমেন্ট নিচ্ছেন। এক্ষেত্রে অনেকেরও অভিযোগও রয়েছে, কেউ ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না, সেরকম অভিযোগও কিন্তু আমাদেরকে করেছেন। এবং হাসপাতাল কর্তৃপক্ষ এবং হাসপাতালের যে পরিচালক রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, তিনি যেমনটি বলছেন, গুরুতর রোগী এবং হামের উপসর্গ নিয়ে যারাই হাসপাতালে আসুক না কেন তাদেরকে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তাদেরকে অতি দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং অনেকেই কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, এমন তথ্য কিন্তু আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পরিচালকের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং পাশাপাশি আমি আরেকটি বিষয় বলে রাখি, উপজেলার বাইরের প্রত্যন্ত অঞ্চলগুলোতে, গ্রাম অঞ্চলগুলোতে গিয়ে কিন্তু মনিটরিং এর মাধ্যমে এই হামের উপসর্গ নিয়ে চিকিৎসা কিন্তু দেওয়া হচ্ছে। তো এই ছিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে থাকা হামের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে। ছুটির দিনেও ঢাকার বাইরের পাম্পগুলোতে দেখা যায় যানবাহনের লম্বা লাইন। দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও তেল পাননি অনেক চালক। জ্বালানির অভাবে বন্ধ অনেক ফিলিং স্টেশন। পাম্পে পাম্পে দীর্ঘ লাইন, জ্বালানি তেল পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, চরম ভোগান্তিতে যানবাহন চালকরা। দিনাজপুরের হিলির একমাত্র ফিলিং স্টেশনে 4 দিন পর দেয়া হয় পেট্রোল ও ডিজেল, তবে সরবরাহ নেই অকটেনের। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তেল নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। রাত 12টার সময় আসছি, এই রাজপথে শুয়েছিলাম খ্যারের উপরে, এই 300 টাকা তেল দিচ্ছে, এই 150 সিসি পালসার গাড়ি, এই লিটারে যায় 20-25 কিলো। টাঙ্গাইলে কয়েকটি পাম্পে সকাল 7টা থেকে কয়েক ঘন্টা দেয়া হয় জ্বালানি তেল। 4 থেকে 5 ঘন্টা আগে এসব পাম্পের সামনে থাকে যানবাহনের লম্বা লাইন, তবে দীর্ঘ লাইনে অপেক্ষার পরও অনেকেই ফিরে যান তেল না পেয়ে। নাই
শুধু পেট্রোল দিতেছে, তাও অল্প সীমিত তেল আছে। কিশোরগঞ্জের ভৈরবের 3টি পাম্পে 6 দিন ধরে পেট্রোল ও অকটেনের সরবরাহ নেই। এতে চরম ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা। অন্যদিকে ডিজেলের সরবরাহ অপর্যাপ্ত থাকায় তেল দিতে গিয়ে হিমশিম অবস্থায় পাম্প মালিকরা। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে আটকে পড়া জাহাজ বাংলার জয়যাত্রার নাবিক ও ক্রুরা সবাই নিরাপদে আছেন। তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী। চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থীদের সমাপনী কুচকাওয়াজে তিনি বলেন, জ্বালানি চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। সুশৃঙ্খলভাবে পায়ের তালে তাল রেখে এগিয়ে যাচ্ছেন প্রশিক্ষণার্থীরা। মনোমুগ্ধকর কুচকাওয়াজে বিমোহিত অতিথিরা। শনিবার সকালে চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের 28তম ব্যাচের প্রশিক্ষার্থী রেটিক্সদের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বাংলাদেশি হিসেবে বহির্বিশ্বের নেতৃত্ব দিতে নতুন প্রজন্মকে চ্যালেঞ্জ দিতে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। আমরাও আমাদের সামর্থ্যের শতভাগ নিয়ে আমাদের নতুন প্রজন্মকে প্রস্তুত করি চ্যালেঞ্জ নিতে, নিজেকে ভালো রাখতে, রাষ্ট্রকে ভালো রাখতে। আমরা সেই জায়গায় আপনাদের মাধ্যমে এই রাষ্ট্রকে পৌঁছায় দিতে চাই। অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন মন্ত্রী। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে আটকে পড়া বিএসসি শিপ বাংলার জয়যাত্রার নাবিক ও ক্রুরা সবাই ভালো আছে বলে জানান তিনি। বন্দরে যে সমস্ত আটকা পড়েছিল যে জাহাজটি, তার নাবিক এবং তাদের 35 জন আছেন ওখানে, সম্ভবত 35 জন আমাদের ক্রু টুরু মিলিয়ে সবাই আছেন। তারা ভালো আছেন, তাদের মনোবল চাঙ্গা করা হয়েছে, তাদের পরিবারের খোঁজ খবর নিয়েছি, তাড়াতাড়ি চলে আসবে। পাম্পগুলোতে যে পরিমাণ জ্বালানি সরবরাহ করা হয়েছে তাতে সংকট থাকার কথা নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, কৃত্রিমভাবে মজুত করে সংকট সৃষ্টির অপচেষ্টা চলছে। নিয়মিতভাবে সারা বছর বা অন্য সময়ে যতটুকু সাপ্লাই প্রয়োজন হয়ে থাকে তার চেয়ে বেশি সাপ্লাই করা হচ্ছে। তারপরও সংকট কৃত্রিমভাবে তৈরি করার একটা দৃশ্য আমরা দেখছি। এর পিছনে কি আছে আপনাদেরও দেখা দরকার। এবারের কোর্সে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে 200 প্রশিক্ষণার্থী অংশ নেন। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সৌজন্যে গোল্ড মেডেল পান বেস্ট অলরাউন্ড রেটিং রাব্বি ইসলাম কানন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। গভীর সমুদ্র থেকে মহেশখালীতে পাইপলাইনে তেল এনে সারা দেশে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সকালে কক্সবাজারের মহেশখালীতে স্থাপিত এসপিএম প্রকল্প পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। বলেন, 3 থেকে 6 মাসের মধ্যেই এই কার্যক্রম চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি চালু হলে মাত্র 48 ঘন্টায় 1 লাখ টন তেল খালাস সম্ভব। কক্সবাজারের মহেশখালীতে খালি পড়ে আছে 6টি স্টোরেজ ট্যাঙ্ক। এগুলোর মধ্যে 3টিতে প্রায় 1,26,000 টন ক্রুড অয়েল ও বাকি 3টিতে 75,000 টন ডিজেল মজুতের সক্ষমতা রয়েছে। অথচ নির্মাণের 2 বছরও চালু করা যায়নি সিঙ্গেল পয়েন্ট মোরিং বা এসপিএম প্রকল্প। শনিবার সকালে প্রকল্প এলাকা পরিদর্শনে যান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। এ সময় ট্যাঙ্ক ফার্ম থেকে পাইপলাইন পর্যন্ত পুরো কার্যক্রম ঘুরে দেখেন তিনি। পরিকল্পনা অনুযায়ী আগামী 6 মাসের মধ্যে এই প্রকল্প চালু হতে পারে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী। বর্তমান সরকারের 180 দিনের যে কর্মপরিকল্পনা রয়েছে, আমাদের টার্গেট হচ্ছে এই 180 দিনের মধ্যে আমরা কার্যক্রমটা শুরু করতে চাই। প্রকল্পটি চালু হলে মাত্র 48 ঘন্টায় 1 লাখ টন তেল খালাস সম্ভব। এতে সময়, খরচ ও পরিবহনজনিত অপচয় কমবে। পাশাপাশি জরুরি সময়ে মজুদ জ্বালানি ব্যবহারের সুযোগও তৈরি হবে। এখানে স্টোর করে রেখে আমরা এই স্টোরটাকে আমরা আপৎকালীন মজুদ হিসাবে আমরা এটাকে করতে পারবো, আর কি গণ্য করতে পারবো। প্রকল্প সংশ্লিষ্টদের মতে এসপিএম চালু হলে বছরে 90 লাখ টন জ্বালানি তেল খালাস ও পরিবহন সম্ভব হবে, যা থেকে সাশ্রয় হবে প্রায় 800 কোটি টাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। হরমুজ প্রণালীর কাছে গিয়েও পার হতে পারেনি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। ইরান বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী খোলার ঘোষণা দেওয়ার পর বহির্নোঙরে থাকা এমভি বাংলার জয়যাত্রা শুক্রবার রাত 9টায় হরমুজ প্রণালীর দিকে রওনা দেয়। কাছাকাছি গেলে ইরানের নৌবাহিনী জাহাজটিকে প্রণালী অতিক্রমের আবেদন প্রত্যাখ্যান করে এবং ফিরে যাওয়ার নির্দেশ দেয়। পরে বাংলার জয়যাত্রা পুনরায় মিনাজাকার বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
মাদারীপুরে একটি বাজারে 6টি জুয়েলার্স সহ 8টি দোকানে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এ সময় কয়েকটি সিন্দুক সহ কোটি টাকার স্বর্ণ লুট করে নিয়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। বাধা দেয় পিটিয়ে আহত করা হয় এক দোকান কর্মচারীকেও। জড়িতদের ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ। দোকানের তালা ভাঙা, ভেতরে যত্রতত্র ছড়িয়ে মালামাল। মাদারীপুরে 6টি জুয়েলার্স সহ 8টি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা জানায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতে সদর উপজেলার হাউস বাজারে দোকান বন্ধ করে বাড়ি চলে যান স্বর্ণ ব্যবসায়ীরা। শনিবার ভোরে একদল মুখোশধারী ডাকাত বাজারের পাহারাদারকে আঘাত করে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর 6টি জুয়েলার্স সহ 8টি দোকানে লুটপাট চালায়। এ সময় 2টি দোকানের সিন্ধুকও নিয়ে যায় তারা। বিষয়টি টের পেয়ে পাশের দোকানে থাকা এক রাজমিস্ত্রি এগিয়ে গেলে তার হাত পা বেঁধে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। আমার এক বন্ধু খবর দিয়েছে যে দোকানে ডাকাতি হয়েছে। এখানে আমাদের 6টা দোকান, 6 দোকানে ডাকাতি হয়েছে। এদিকে সব তালা ভাঙ্গা, সিন্দুক নিয়ে গেছে, কারো ক্যাশ নিয়ে গেছে। 30 ভরির মতো সোনা ছিল আর 500 ভরি রূপা ছিল, লাখখানি টাকার মতো নগদ ছিল। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ল্যাক্সেল বিভিন্নভাবে নিছি এবং এই সিসিটিভি ফুটেজ বিভিন্ন রকম সংগ্রহ করতেছি। পরবর্তীতে আমরা দেখে তদন্তপূর্বক এটা বিশেষভাবে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীদের দাবি, 6টি স্বর্ণের দোকান থেকে অন্তত 50 ভরি স্বর্ণ ও 100 ভরি রূপা লুট করেছে ডাকাতরা। আর খোয়া গেছে নগদ কয়েক লাখ টাকা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। ভোলায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এ সময় গুরুতর আহত হয়েছে 8 বছরের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছে পুলিশ। ছেলের সামনেই মাকে কুপিয়ে হত্যা, দেখে ফেলায় তাকেও কুপিয়ে জখম করে অভিযুক্ত প্রতিবেশী। স্বজন ও এলাকাবাসী জানান, শুক্রবার রাতের আধারে সদর উপজেলার শিবপুর গ্রামের প্রবাসী আলামিনের বাড়িতে যায় প্রতিবেশী জিহাদ। এ সময় প্রবাসীর স্ত্রী নাসিমা বেগম দরজা খুললে অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। এ সময় ঘুম ভেঙে দেখে ফেলায় ছেলে আবিরকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায় সে। পরে আবির প্রতিবেশীদেরকে ডেকে আনলে হতাহতদের উদ্ধার করে। জানলা দিয়ে যা আমার জানলা থার বাইতে আছে, অন্যকে মুখে রক্ত দেখে কিরে ভিতরে এরকম কা আমারে এই যে জিয়া দে আমার মারে মারে লাইছে, আমারে কোপ টোপ দিছে। আর পরে দেখি যে কাকি মানে শুয়ে আছে, শোয়া অবস্থা ঘর দুয়ার তারা মারলেন না। ওই আবার আমার কাছে দৌড় দিছে, ভাবি ভাবি দেখা জান আবিরের মারে কে জানি মাইরা লাইছে। যেই ওই ঘটনা করছে প্রকৃতির দোষীরে বের করে এর আমি সুষ্ঠু বিচার চাই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। কি কারণে হত্যাকাণ্ড এ নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। আমরা প্রাথমিকভাবে হত্যা মনে করতেছি। এই বিষয়ে আমরা হত্যা মামলা নেব এবং আইনি পদক্ষেপ গ্রহণ করব। আহত আবির স্থানীয় একটি মাদ্রাসায় 2য় শ্রেণীর শিক্ষার্থী। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। বাংলার সময় আরও থাকছে। বাইকের তেল নিয়ে বিরোধ, ময়মনসিংহ মেডিকেলের শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষে আহত 2। 1 সপ্তাহের জন্য ক্লাস পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের ছাত্রাবাস ছাড়ার নির্দেশ। নাটোরে অটোরিকশা চাপায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সকালে বড়াইগ্রাম উপজেলার কুমিল্লাপাড়া এলাকার শিশু আব্দুর রহিম রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে। নিহত আব্দুর রহিম জোনাল প্রি ক্যাডেট স্কুলের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল। নোয়াখালীতে যৌথ অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেলে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা জানান, হাতিয়ার মধ্য মাছুয়ারা এলাকায় অস্ত্র ও গুলি মজুদ আছে এমন খবরে সেখানে পুলিশের সহায়তায় অভিযান চালানো হয়। এ সময় মহিবুল্লাহ নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়। পরে মহিবুল্লাহর দেয়া তথ্য অনুযায়ী তার বাড়িতে তল্লাশি চালিয়ে 6টি অস্ত্র উদ্ধার করা হয়। মোটরসাইকেলে তেল নেয়াকে কেন্দ্র করে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন 2 জন। সংকটাপন্ন অবস্থায় একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় ক্লাস পরীক্ষা 1 সপ্তাহের জন্য স্থগিত করে শিক্ষার্থীদের ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার রাতে কলেজের বাগমারা এলাকার ছাত্রাবাসে মোটরসাইকেলে তেল নেয়াকে কেন্দ্র করে শিক্ষার্থী হামিদুর ও মোয়াজের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়, যা পরে হাতাহাতি ও মারামারি
মারামারিতে রূপ নেয়। এমন এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়ান। এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। ছাত্রাবাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই উদ্ভূত পরিস্থিতির জন্য আমরা 3 সদস্যের একটা তদন্ত কমিটি করেছি। তদন্ত কমিটি যথাসময়ে রিপোর্ট দেবে। আর একাডেমিক কাউন্সিল আপাতত সকল ক্লাস এবং পরীক্ষাকে স্থগিত করেছে 1 সপ্তাহের জন্য এবং ছাত্রছাত্রীদেরকে হল থেকে নির্দেশ দেওয়া হয়েছে সকাল 8টার মধ্যে। ফরিদপুরে আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে 20 জন আহত হয়েছেন। পুলিশ জানায় সালথার বালিয়া গুট্টি গ্রামের জাহিদ মাতুব্বরের সঙ্গে নুরু মাতুব্বরের দীর্ঘদিন বিরোধ ছিল। এরই জেরে শুক্রবার মধ্যরাতে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় 20 জন। ভাঙচুর করা হয় অন্তত 10টি বসতবাড়ি। অগ্নিসংযোগ করা হয় আরও 2টি বাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজীপুরে অস্ত্রের মুখে জিম্মি হওয়া অপহৃত এক মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। জড়িত 7 জনকে গ্রেফতার করা হয়েছে। সকালে শ্রীপুরের এমসি বাজার এলাকা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। মামলার বিবরণে জানা যায়, একই এলাকার আবিদ নামে এক যুবক দীর্ঘদিন ভুক্তভোগী ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব দেয়। 14 এপ্রিল সকালে মাদ্রাসায় যাওয়ার পথে মাওনা ফায়ার সার্ভিস এলাকা থেকে আবিদ ও তার সহযোগীরা ওই ছাত্রীকে অপহরণ করে। পরে ছাত্রীকে উদ্ধার করে বাসায় আনা হলে অভিযুক্তরা ভুক্তভোগীর পরিবারের সদস্যদের জিম্মি করে এবং ফের ওই ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। স্থানীয়রা জানায়, ছেলে ও মেয়ে বিয়ের জন্য রাজি থাকলেও দুই পরিবারের অসম্মতিতে বিষয়টি জটিল হলে এই ঘটনা ঘটে। তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে একটি নতুন বিপ্লব সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী আনি। দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করে এ কথা বলেন তিনি। খালের দুই পাড়ে যারা বসবাস করেন পুরো এলাকাবাসীকে আমরা দিতে সক্ষম হব। এইভাবে যদি সারা বাংলাদেশে যে কর্মসূচিটা আমরা হাতে নিয়েছি এটি যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশে নতুনভাবে একটা জাগরণ সৃষ্টি হবে, নতুন বিপ্লব, নতুন আন্দোলন তৈরি হবে জনাব তারেক রহমানের নেতৃত্বে। আওয়ামী লীগ আমলে মুখ থুবড়ে পড়া 1800 প্লটের অনন্যা এবং 517 প্লটের কর্ণফুলী আবাসিক এলাকায় অবশেষে আবাসন গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সিডিএ। পাশাপাশি বায়েজিদ বাইপাস, পতেঙ্গা বেভিউ ও হাটহাজারীর ফতেয়াবাদে গড়ে তোলা হবে আধুনিক সুযোগ সুবিধার নতুন 3টি হাউজিং প্রকল্প। সাখাওয়াত টুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শুধুমাত্র পানির সংযোগের অভাবে 1995 সাল থেকে এভাবে পড়ে আছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের 52 একর জায়গার উপর গড়ে ওঠা 517 প্লটের কর্ণফুলী আবাসিক এলাকা। 33 বছরের আন্দোলন সংগ্রামের পর অবশেষে বোয়ালখালীর ভান্ডাল জুড়ি থেকে পানির সংযোগ দিতে সম্মত হয়েছে চট্টগ্রাম ওয়াসা। কম খরচে স্বল্প খরচে এই জায়গাটা ডেভেলপ করা যায় সেই পরিকল্পনাটা গ্রহণ করতে হবে। কিন্তু পানি কিংবা বিদ্যুৎ সংযোগ না পাওয়ার পাশাপাশি ভূমি সংক্রান্ত জটিলতায় 2008 সাল থেকে আটকে আছে অনন্যা আবাসিক প্রকল্প। সমন্বয় করে যথাসময়ে এই প্রকল্প দুইটাতে এই ইউটিলিটি সার্ভিসের ব্যবস্থা করা। পরিকল্পিত আবাসিকে ঘর না উঠলেও পাহাড় কেটে জলাশয় ভরাট করে কিংবা ড্রেন দখল করে ঠিকই বহুতল ভবন তুলছে নগরবাসী। এতে যেমন পরিবেশের বিপর্যয় ঘটছে তেমনি বাড়িয়ে তুলছে দুর্ঘটনা ঝুঁকি। সিটি কর্পোরেশনের অধিভুক্ত 60 বর্গ মাইলের এই নগরীতে সিডিএর অনুমোদিত বহুতল ভবন রয়েছে 4,02,000। কর্ণফুলী হাউজিং সোসাইটি যদি আবাসন হয় এবং অনন্যতা আবাসন হয় তাহলে নগরীর উপর যে চাপ এই চাপটা কমবে। এই অবস্থায় নগরীর পতেঙ্গার সাগর পাড়ে বেভিউ, বায়েজিদ বাইপাস এবং হাটহাজারীর ফতেয়াবাদে নতুন 3টি আবাসনের পরিকল্পনা নিয়েছে সিডিএ। সিডিএর অনেকগুলো প্রকল্প দেখা যাচ্ছে যে এগুলো ব্যর্থতা পর্যবসিত হয়েছে এবং সিডিএর জন্য লায়াবিলিটিস হয়ে গেছে অনেক মার্কেট এবং বিভিন্ন প্রকল্পগুলো। স্বাধীনতার আগে 2টি এবং পরবর্তীতে আরও 8টি সহ মোট 10টি আবাসিক প্রকল্প বাস্তবায়ন করেছে সিডিএ। আর অধিকাংশ আবাসিক এলাকা জলবদ্ধতা সহ নানা সমস্যায় আক্রান্ত। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
বিমানবন্দর রানওয়ে অবকাঠামো জনবল থাকলেও ডানা মেলে না উড়োজাহাজ। প্রায় 3 দশক ধরে বন্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত কুমিল্লা বিমানবন্দর শুধু নেভিগেশন সিগন্যাল সেবা দিয়ে প্রতি বছর আয় করছে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা। সরকারও পাচ্ছে বড় অঙ্কের রাজস্ব। বিস্তারিত ইশতিয়াক আহমেদের রিপোর্টে। এই রানওয়ে শুধু কংক্রিট নয়, থেমে থাকা সম্ভাবনার গল্প। এই টার্মিনাল শুধু ভবন নয়, দীর্ঘ অপেক্ষার প্রতীক। কুমিল্লা বিমানবন্দর, যেখানে মাটিতে নেই বিমান কিন্তু আকাশে আছে ব্যস্ততা। কুমিল্লা শহরের দক্ষিণে ৭৭ একর জায়গা জুড়ে দাঁড়িয়ে থাকা এই বিমানবন্দর নির্মিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। ১৯৪১ থেকে ৪২ সালে ব্রিটিশ ও মার্কিন বাহিনী এটি ব্যবহার করত সামরিক কাজে। স্বাধীনতার পর ১৯৭৬ সাল পর্যন্ত চলেছে অভ্যন্তরীণ ফ্লাইট, পরে লোকসানে বন্ধ হয়। ১৯৯৪ সালে নতুন আশায় চালু হলেও মাত্র 2 সপ্তাহে থেমে যায় পুনরায়। তারপর থেকে প্রায় 3 দশক নীরব কুমিল্লা বিমানবন্দর। তবে থেমে নেই কাজ, বন্ধ নেই আয়, বন্ধ নেই আকাশ সেবা। ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের প্রতিদিন প্রায় 25 থেকে 30টি উড়োজাহাজ এই নেভিগেশন সুবিধা ব্যবহার করে চলাচল করে। কুমিল্লা এয়ারপোর্ট সাপেক্ষে একটা এয়ারপোর্ট কতটুকু দূরত্বে আছে সেটা নির্ণয় করে। বিমানবন্দরের পাশেই কুমিল্লা ইপিজেডে রয়েছে 46টি দেশি বিদেশি কারখানা। আন্তর্জাতিক মানের বিমানবন্দর চালু হলে বিদেশি বিনিয়োগ বাড়বে, দ্রুত কার্গো পরিবহন হবে, বাড়বে শিল্পায়ন, বলছেন বিশ্লেষকরা। কুমিল্লা কিন্তু আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সমৃদ্ধ। এখন পণ্য পরিবহন যখন সহজতর হবে, বিদেশি এবং দেশি বিনিয়োগ মিলিয়ে এখানে একটি ইন্ডাস্ট্রিয়াল হাব এখানে তৈরি হবে। প্রতি বছর হাজার হাজার মানুষ কুমিল্লা থেকে বিদেশে যাচ্ছেন কাজের সন্ধানে, কিন্তু বিদেশ যাত্রা শুরু করতে যেতে হয় ঢাকা, সিলেট, চট্টগ্রাম। কত সময় এবং পয়সা সবকিছু সেইভাবে আমাদের কুমিল্লাবাসীর একটা জোর দাবি যে আমাদের কুমিল্লাতে একটা আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট হোক। যে বিমানবন্দর উড়োজাহাজ ছাড়ে আকাশপথ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, যে বিমানবন্দর বন্ধ থাকা সত্ত্বেও আয় করে কোটি টাকা, সেটি চালু হলে কত বড় অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত হবে কুমিল্লা। এখন প্রশ্ন, এই সম্ভাবনার রানওয়ে আর কতদিন থাকবে নীরব? ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। নেত্রকোনায় 3 দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বিকেলে শহরের মোক্তারপাড়া দত্ত উচ্চ বিদ্যালয়ে এ মেলার আয়োজন করা হয়। এতে 10 উপজেলার 60টি স্কুল অংশ নেয়। শিক্ষার্থীরা নিজেদের তৈরি উদ্ভাবন করা স্মার্ট শহর, ভূমিকম্প সিকিউরিটি অ্যালার্ম, এআই প্রযুক্তি সহ বিভিন্ন প্রদর্শনী তুলে ধরে। পরে প্রজেক্ট প্রদর্শনের আলোচনা সভায় শিক্ষার্থীদের দেশ গড়তে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত, 6 জেলায় প্রাণ গেল, 12 জনের আহত, 5 হাওরে ধান কাটতে গিয়ে বেশিরভাগের মৃত্যু, পরিবারের শোকের মাতম। নিয়ন্ত্রণে আসছে না হাম, আরও 4 শিশুর মৃত্যু, শনাক্ত 950। রোগীর চাপে হাসপাতালে শয্যা সংকট, জীবন রক্ষায় শিশুদের টিকা দেওয়ার তাগিদ চিকিৎসকের। এবং পাম্পে পাম্পে কমছে না ভোগান্তি, সাগর থেকে পাইপলাইনে তেল এনে সরবরাহ করা হবে সারা দেশে, জানালেন প্রতিমন্ত্রী। 6 মাসের মধ্যে মহেশখালীতে কার্যক্রম শুরুর চিন্তা। এ ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন ওমর ইনান। রোজা, ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।